নমস্কার সকলকে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো স্টাফ সিলেকশন কমিশন তার টেন্টেটিভ এক্সাম লিস্ট, অ্যাপ্লিকেশন ডেট, ফর্ম ফিল আপ করার ডেট, কবে এক্সাম হতে পারে তার ডেট অলরেডি ঘোষণা করে দিয়েছে। তো যারা এতদিন ধরে ভাবছিলে যে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষাটা কবে নেবে, তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর। এবং ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের ক্ষেত্রেও বলতে পারো সুখবর, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে তেমন কোনো বড় এক্সাম নেই বা হয়তো অনেকটা পরের দিকে হবে। তাই মাঝের সময়টাকে কাজে লাগানোর জন্য এবং স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার জন্য প্রস্তুতি নিতেই পারি আমরা। উই আর অলসো ক্যাপেবল, আমরা নিতেই পারি। আর ঠিক সেটাকে মাথায় রেখেই আজকের এই ভিডিওটা, যেখানে ছেলে মেয়েদের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে জিকে জিএস কিভাবে কভার আপ করবো বা কোন কোন এরিয়াগুলো দেখব। তার কারণ এসএসসি সিজিএল পরীক্ষাটা তো আর একটা পরীক্ষা বা একদিনে পরীক্ষা বা একই সেটে পরীক্ষা হয় না, বিভিন্ন সেটের পরীক্ষা হয়। তো এক একজনের সেটে এক এক রকমভাবে প্রশ্ন আসে। তো আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখব যে কোন টপিকগুলোকে কভার আপ করলে আমরা এসএসসি সিজিএল এর জিকেগুলোকে গ্রিপের মধ্যে রাখতে পারবো। নর্মাল যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো তো তোমরা করেই থাকো, সেগুলো নিয়ে বলার কিছু নেই। চলতি যে সমস্ত টপিকগুলো আছে জিকে, মানে স্ট্যাটিক জিকের অ্যাঙ্গেলে যে টপিকগুলো আমরা সাধারণত ওভারলুক করে যাই বা হয়তো দেখি না, সেই টপিকগুলো আর যেগুলো আমরা রেগুলার বেসিস করছি, সেটা দুটোকে এবার কম্বাইন করে দেখতে হবে। তা আমি এখানে যেগুলো সাধারণত আমরা দেখি না বা ওভারলুক করে যাই, সেই টপিকগুলোই আজকে আমরা এখানে আলোচনা করব, যেগুলোর উপরে তোমাকে এক্সট্রা ফোকাস করতে হবে। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো এবং টপিকগুলো দেখে নাও। এবং শুধু তাই নয়, এই টপিক রিলেটেড কিন্তু পরপর পরপর কিন্তু ভিডিও আসতে থাকবে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই ভিডিওগুলো ফলো রাখবে। আশা করি তোমাদের আপকামিং পরীক্ষায় শুধুমাত্র স্টাফ সিলেকশন নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও তোমার এই টপিকগুলো অনেকটাই হেল্প করতে পারবে তোমাকে। তো চলো টপিকগুলো আমরা শুরু করব আজকে, যে কি কি টপিক আমাদেরকে পড়তে হবে এবং কতটা পড়তে হবে। তো জিকে জিএস টপিক ফর এসএসসি এক্সাম, তার আগে সবার আগে আমাকে জেনে নিতে হবে যে এসএসসি সিজিএল জেনারেল অ্যাওয়ারনেস তার ওয়েটেজটা কি দেয়। এই জায়গাটায় আমাকে একটুখানি ক্লিয়ার করে নিতে হবে যে ভাই কোন সাবজেক্ট থেকে কোনটা বা কতগুলো নাম্বার করে কোশ্চেন আসে সাধারণত। না, এটা আমার কোনো অ্যাসেসমেন্ট নয়, এটা বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া বলতে পারো অ্যাসেসমেন্ট থেকেই তোমাদের কাছে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট রাখা হয়েছে, যেটা দেখলে তোমাদেরও নিজেদেরকে তৈরি করতে বা নিজেদের ব্লুপ্রিন্ট তৈরি করতে অনেকটা হেল্প করবে। তো দেখো এখানে পরপর জিএস পেপারের মধ্যে যদি আমরা দেখি, সেখানে বলছে হিস্ট্রি সাবজেক্টটা থেকে এখানে ওয়েটেজ দিচ্ছে দেখো 2 থেকে 3টে প্রশ্ন। মানে পার পেপারে তুমি হিস্ট্রি থেকে ইউ ক্যান এক্সপেক্ট 2 থেকে 3টে প্রশ্ন তুমি আশা করতে পারো পার সেটে। ঠিক একই রকমভাবে জিওগ্রাফি তুমি যদি দেখো, সেটাও 2 থেকে 3টে প্রশ্ন। পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন তুমি যদি দেখো, 2 থেকে 3টে প্রশ্ন। ইকোনমিক্সের রেসপেক্টে তুমি দেখবে এখানে দেওয়া আছে 1 থেকে 2টো প্রশ্ন। সায়েন্স, যার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ইভিএস, কম্পিউটার, না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ইভিএস, এই 4টে পেপার নিয়ে তুমি প্রশ্ন পাবে হচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন। কম্পিউটার থেকে ওয়েটেজ দেখাচ্ছে যেখানে, সেখানে হচ্ছে 1 থেকে 2টো প্রশ্ন। স্ট্যাটিক জিকে এখান থেকে ওয়েটেজ দেখাচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ বলছে কত না, এটাও 4 থেকে 5টা প্রশ্ন। মানে এটা একটা বলতে পারো তোমার, এটাকেই তোমাকে যে মানে বিশ্বাস করে মাথায় করে নিয়ে এগোতে হবে এরম ব্যাপার নয়, কারণ পরীক্ষায় চেঞ্জ হলেও হতে পারে। তো আপাতত যা আমাদের যা ক্যালকুলেশন বা যা পরীক্ষা হয়ে গেছে এসএসসি সিজিএল এর আন্ডারে, তো তার রেসপেক্টে এই ছিল তোমাদের ওয়েটেজ। তার মানে এরম ব্যাপার কোনো কারণ নেই যে সায়েন্স থেকে 4 থেকে 5টাই প্রশ্ন আসবে, সেখানে 5 থেকে 6টাও হতে পারে, 7 থেকে 8টাও হতে পারে। এক একটা সেটে হয়তো আবার তুমি 8-9টা প্রশ্নও পেয়ে যেতে পারো। ওকে, তাই পড়তে হবে সবকটা পেপারকেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে, সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা পেপার পড়তে হবে। আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে এবার পরীক্ষায় যা আসবে যেমন আসবে, যাতে আমরা আনসার করতে পারি।
তো আমি এখানে পার্টিকুলারলি তোমাদেরকে এই স্ট্যাটিক জিকে পোর্শনটা নিয়ে বলবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা নিয়ে বলবো, যে টপিকগুলো তুমি অবশ্যই দেখে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। তো দেখো, স্ট্যাটিক জিকের এক্সট্রা টপিক, এগুলোকে এক্সট্রা টপিক বলে কাউন্ট করবে। যেগুলো তোমরা নর্মাল স্ট্যাটিক জিকের মধ্যে পড়ো তার সাথে এগুলোকে অ্যাড অন করে নেবে, যুক্ত করে নেবে, তাহলে জিনিসটা সুবিধা হবে। তো এগুলো হচ্ছে তোমার এক্সট্রা টপিক কিসের না জিকে। যেখানে দেখো টপিক কি বলেছে, ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, প্রথম ভারতীয় পুরুষ বিভিন্ন ক্ষেত্রে। ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, প্রথম ভারতীয় পুরুষ বিভিন্ন ক্ষেত্রে, এটা হচ্ছে নাম্বার 1 টপিক। ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ক্ষেত্রে প্রথম, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, অল ওভার ওয়ার্ল্ডের রেসপেক্টে ফার্স্ট। সুপারলেটিভস অফ দ্য ওয়ার্ল্ড হলো মানে হাইয়েস্ট, বিগেস্ট, লংগেস্ট, লার্জেস্ট, আমরা ইন্ডিয়া যেমন করে থাকি ঠিক একই রকমভাবে তোমাকে পড়তে হবে ওয়ার্ল্ডেরটাও। ইন্টারন্যাশনাল বাউন্ডারি, কোন বাউন্ডারি লাইন কোন দুটো দেশকে আলাদা করছে বা পৃথক করছে, বা কত সালে সেই বাউন্ডারি লাইনটা তৈরি হয়েছে, বা কে তৈরি করেছে, বাউন্ডারি লাইনটা কার নামে হয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ধরো ইউএসএ কানাডার মধ্যে সব থেকে বড় বাউন্ডারি লাইন কোনটা, বা তোমাকে হয়তো জিজ্ঞেস করলো যে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে বাউন্ডারি লাইনটার নাম কি, বা তোমাকে বললো হয়তো ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের মধ্যে যে বাউন্ডারি লাইনটা এটার নাম কি। এইভাবে তোমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে। ন্যাশনাল অ্যানিমাল, এটা যে শুধুমাত্র ইন্ডিয়ার রেসপেক্টে দেখবে এরম ব্যাপার নয়, এখানে অবশ্যই ইন্ডিয়া এবং তার সঙ্গে কি না এশিয়া, এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশের কোনটা কি ন্যাশনাল অ্যানিমাল সেটা অবশ্যই দেখে নিতে হবে। আচ্ছা, ম্যাপ লাইন বা বাউন্ডারি এটা একই ব্যাপার। আচ্ছা, ইন্টেলিজেন্স এজেন্সি বা যেটাকে বলছি আমরা সিক্রেট এজেন্সি, যেমন আমাদের ক্ষেত্রে ধরো এক্সটার্নালি যদি আমরা দেখি সেটা হচ্ছে র, পাকিস্তানের ক্ষেত্রে যদি আমরা দেখি আইএসআই, তাই না, মোসাদ, নামগুলো নিশ্চয়ই শোনা আমরা জানি। তো এই যে নামগুলো কোনটা কোন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি এটা যেমন দেখতে হবে, আবার সঙ্গে এর সঙ্গে আরেকটা করে রাখবে টেরোরিস্ট অর্গানাইজেশন। টেরোরিস্ট অর্গানাইজেশন কোন দেশের কোনটা বলতে পারো বিখ্যাত টেরোরিস্ট অর্গানাইজেশন হলো। ইম্পর্টেন্ট সিম্বল, এটা হচ্ছে ইন্ডিয়ার রেসপেক্টেই বা সাইন। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা বিভিন্ন ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগেই বলছিলাম সুপারলেটিভ অফ ইন্ডিয়া, এই ওয়ার্ল্ডের সঙ্গে ইন্ডিয়াটাও তোমাকে দেখতে হবে। ইম্পর্টেন্ট মনুমেন্ট, ভারতবর্ষে যে সমস্ত বিখ্যাত মনুমেন্টগুলো আছে, কে তৈরি করেছে, কত সালে তৈরি করেছে, কোথায় আছে, বৈশিষ্ট্যটা কি, কোন টাইম পিরিয়ডে হয়েছে, এগুলো হচ্ছে মনুমেন্টের তালিকার মধ্যে পড়বে। ন্যাশনাল এমব্লেম, এটা ইন্ডিয়ার রেসপেক্টে জেনে রাখবে কোনটাকে কি বলে। নিউজ এজেন্সি ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এটা ইম্পর্টেন্ট। পৃথিবীর সব থেকে পুরনো নিউজ এজেন্সির নাম কি, ভারতের সব থেকে পুরনো নিউজ এজেন্সির নাম কি। রয়টার্স, যেটাকে আমরা সেকেন্ড ওল্ডেস্ট বলি, তাই না, এএফপি যেটাকে আমরা ওল্ডেস্ট বলি। ভারতের ক্ষেত্রে যেমন পিটিআই, তেমনি পৃথিবীর বিভিন্ন দেশের যে সমস্ত নিউজ এজেন্সিগুলো আছে সেই নিউজ এজেন্সিগুলোর নাম এবং সেটা কোন দেশ থেকে বিলং করে সেটা দেখে রাখতে হবে। পলিটিক্যাল পার্টিস, এটা ইন্ডিয়ার রেসপেক্টেই আপাতত মনে রাখবে। ভারতবর্ষে যে কটা পলিটিক্যাল পার্টি আছে সেই সমস্ত পলিটিক্যাল পার্টির নাম এবং তাদের যে চিফ বা প্রধান যিনি আছেন তার নামটা, এটা একটু মনে রাখতে হবে। পার্লামেন্ট, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম। ধরো এখন যে সমস্ত কান্ট্রিগুলো নিউজে আছে বিভিন্ন কারণে, ইউক্রেন বলো, রাশিয়া বলো, পাকিস্তান বলো, ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো, ইউএসএ বলো, সেই সমস্ত দেশের পার্লামেন্টের নাম কি, কোনটাকে কি বলা হয়, পরীক্ষা খুব কমন। যেমন ধরো সোরা পার্লামেন্টটা কোথাকার, বা এই নামের পার্লামেন্টটা কোথাকার, বা মজলিস নামে পার্লামেন্টটা কোথাকার, পরীক্ষায় প্রায় দিয়ে থাকে। এগুলো খুব কমন টপিক। কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, আবার কান্ট্রি, পার্লামেন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক। অফিসিয়াল বুক, কোন দেশের অফিসিয়াল বুকের নাম কি, কোন দেশের অফিসিয়াল বুকের নাম কি, এটা নিয়ে তোমাকে জেনে রাখতে হবে এই টপিকটা। চলে আসুন নেক্সট। ওয়ার্ল্ড অর্গানাইজেশন, আন্তর্জাতিক যে সমস্ত সংগঠনগুলো আছে সেটা ইউনাইটেড নেশনের আন্ডারেও হতে পারে বা নর্মালও হতে পারে। ধরো কথার কথা বলছি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কত সালের প্রতিষ্ঠা, মেম্বার কান্ট্রি কতগুলো আছে, কিভাবে প্রতিষ্ঠা হয়, কোন সংস্থাকে সরিয়ে এটা আসে হলো।
বা ধরো তোমাকে বললাম ইন্টারপোল সদর দপ্তর কোথায়, কত সালে এটার প্রতিষ্ঠা, বা হয়তো তোমাকে বললাম ধরো তোমার ফাও কত সালের প্রতিষ্ঠা, হেডকোয়ার্টারটা কোথায় হলো, বা ধরো তোমাকে বললাম যে ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি যেটাকে আমরা বলি, প্রতিষ্ঠাতার নাম কি, কতবার নোবেল প্রাইজ পেয়েছে, কি বেসিক্যালি কাজ করে, ইত্যাদি ইত্যাদি। এই যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে, হতে পারে সেটা ইউনাইটেড নেশনের আন্ডারে কাজ করছে বা হয়তো ফ্রিলি কাজ করছে, তো সেগুলোর নাম, সেগুলোর হেডকোয়ার্টার, সেগুলো কত সালের প্রতিষ্ঠা, এবং যদি প্রতিষ্ঠাতার নাম পাও তাহলে কে প্রতিষ্ঠা করেছে। চলে আসো ইউএন ইন্টারন্যাশনাল ডিকেড। তাহলে ইউনাইটেড নেশন কি করে না, প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ইয়ার ঘোষণা করে, হলো, ইন্টারন্যাশনাল ইয়ার ঘোষণা করে এবং তার সঙ্গে কি না ডিকেডও ঘোষণা করে। তাহলে দশক মানে ধরো একটা টাইম পিরিয়ড তোমাকে বলে দিল যে ইউনাইটেড নেশন, কথার কথা বলছি, ধরো তোমাকে বললো যে 2025 থেকে 2035 বছরটাকে বা এই দশকটাকে কি হিসেবে দেখছে, বা ইউনাইটেড নেশন 2025কে কি হিসেবে ঘোষণা করেছে। তো একদিকে যেমন ইউনাইটেড নেশন ইয়ার্সগুলো যেমন করবে, ঠিক একই রকমভাবে ইউনাইটেড নেশন ডিকেডসগুলোও কিন্তু অবশ্যই দেখে যাবে। চলে আসো সার্ক, একই রকমভাবে সার্ক 2025 বছরটাকে কি ঘোষণা করেছে, 24টা কি করেছিল, বা যদি 26 ডিক্লেয়ার হয়ে থাকে তাহলে 26টা কি হিসেবে উল্লেখ করেছে। পদ্ম পুরস্কার, সাধারণত এই যে পদ্ম পুরস্কার এটা 2025-এ টোটাল কতগুলো, তার সঙ্গে 2025-এ ধরো পদ্মা বিভূষণ, পদ্মভূষণ আর হচ্ছে পদ্মশ্রী, এই যে তিনটে পুরস্কার কতগুলো ক্যাটাগরিতে মানে কতগুলো করে দেওয়া হয়েছে পার ক্যাটাগরিতে, এবং তার মধ্যে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা আছেন, হতে পারে ভারতীয় হতে পারে অভারতীয়, তো তারা পার্টিকুলারলি তাদের নামগুলো এবং কোন ক্যাটাগরিতে পেয়েছে বা কী কারণের জন্য পেয়েছে এটা একটু দেখে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আবার তোমার আমাদের রাষ্ট্রপতির তরফ থেকে যে পুরস্কারগুলো দেওয়া হয়, যেমন ধরো তোমার বীরত্বের জন্য যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয়, সেই সমস্ত পুরস্কারের লিস্টও তোমাকে একটু পড়ে রাখতে হবে যে টোটাল এবছর কতজনকে দেওয়া হয়েছে। ধরো কথার কথা বলছি, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, কেউ হয়তো পরমবীর চক্র পেল, তাহলে সেই পিভিসি পাওয়া ব্যক্তিটার নাম কি, তোমাকে পরীক্ষায় কিন্তু দিতেই পারে। ট্যুরিস্ট প্লেস ইন ইন্ডিয়া, এটাকেই তুমি আরেকভাবে বলতে পারো ফেমাস সাইটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের দর্শনীয় স্থান বা ট্যুরিস্ট প্লেস হলো। ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া, তার মানে ধরো ইন্টারনাল সিকিউরিটি মানে একদিকে যেমন এক্সটার্নালটা ইউজ করছে, তেমন ধরো আমাদের ইন্টারনালের মধ্যে যদি আমরা দেখি তাহলে আইবি হলো বা এনআইএ হলো, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কত সালের প্রতিষ্ঠা, কিসের পরিপ্রেক্ষিতের প্রতিষ্ঠা, হেডকোয়ার্টার কে, বা তার বর্তমান চিফ যিনি আছেন তার নাম কি। ধরো এখানে সিবিআই আরেকটা অ্যাড হতে পারে। হলো ফাউন্ডেশন ডে অফ সাম স্টেট, কিছু রাজ্যের বলতে পারো প্রতিষ্ঠা দিবস। তো আমরা যখন ক্লাস করি, আমরা যখন যেমন নিউজে পাই, যখনই আসে ধরো রাজস্থান কত সালের প্রতিষ্ঠা, ছত্তিশগড় কত সালের প্রতিষ্ঠা, ঝাড়খণ্ড কত সালের প্রতিষ্ঠা, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, আমরা বিভিন্ন সময় করে থাকি। তো ভারতবর্ষের কোন রাজ্য কত সালের প্রতিষ্ঠা, সেই ফরমেশন ইয়ারটা অতি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। যেমন এখন নিউজে হচ্ছে ওড়িশা 1936-এ প্রতিষ্ঠা, আর 100 বছরটা হতে চলেছে 2036-এ, তার প্রস্তুতি ওড়িশা এখন থেকে স্টার্ট করেছে। তাই বলা যায় না, তোমাকে আগামী পরীক্ষাতে বলতেই পারে যে ওড়িশার ফাউন্ডেশন ইয়ারটা কত সাল। চলে আসো ইউনাইটেড নেশন সম্পর্কে বিস্তারিত, এটা অবশ্যই পড়তে হবে। ইউনাইটেড নেশন কত সালে গঠিত, মেম্বার কান্ট্রি কতগুলো আছে, লাস্ট মেম্বার কে, প্রেজেন্ট ইউএন চিফ কে আছে, প্রথম চিফ কে ছিল, ইউনাইটেড নেশন কিভাবে কাজ করে, তার প্রিন্সিপাল অর্গান কতগুলো, অ্যাক্টিভ প্রিন্সিপাল অর্গান কতগুলো, ইত্যাদি ইত্যাদি। এই যে জিনিসগুলো নিয়ে বলতে পারো সম্মিলিত জাতিপুঞ্জ, সেই জাতিপুঞ্জ সম্পর্কে ইনফরমেশন তোমাকে জেনে রাখতে হবে। এর আন্ডারেই চলে আসবে ইউএন সেক্রেটারি জেনারেল। তাহলে এখনো পর্যন্ত 9 জন যারা কিনা ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল পোস্ট হোল্ড করছে, সেই 9টা নাম প্রথম থেকে এবং নবম পর্যন্ত নাম, এবং তারা কোন কান্ট্রি থেকে বিলং করতো সেই কান্ট্রিগুলোর নাম অতি অবশ্যই পড়তে হবে। ইন্টারন্যাশনাল ইয়ার, ইন্টারন্যাশনাল উইক, সপ্তাহ, আন্তর্জাতিক সপ্তাহ। তো এটা সারা বছরের মধ্যে হয়তো হাতে গুনে 10-15টা ভারত সরকার উদযাপন করে, আর মেরে কেটে হয়তো তোমার
15 থেকে 20টা আন্তর্জাতিক ক্ষেত্রে উদযাপন হয়, সপ্তাহ হলো। তাহলে কোন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কি উদযাপন করা হয় ইন্টারন্যাশনালি, সেটা অবশ্যই দেখে রাখবে। ইন্ডিয়াস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাহলে কতগুলো আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কতগুলো, এই মুহূর্তে 43টা। সেই 43টার নাম, সেগুলো কোন স্টেটে আছে, সেগুলোকে কত সালে ঘোষণা করে ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা অবশ্যই মনে রাখবে। তার সঙ্গে ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ কতগুলো আছে ইন্ডিয়াতে, এটা মনে রাখতে হবে। তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি কতগুলো আছে, লেটেস্ট কতগুলোকে অ্যাড করা হয়েছে। ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম কত সালে লঞ্চ হয়েছে, টোটাল বায়োস্ফিয়ার কতগুলো, ম্যাবের আন্ডারে কতগুলো, এই সবই চলে আসবে কিন্তু এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সাথে তোমাকে অ্যাড অন করতে হবে বা এক্সট্রা করে করে পড়তে হবে। ডিফেন্স অফ ইন্ডিয়া, ডিফেন্সের অফ ইন্ডিয়ার আন্ডারেই চলে আসবে ডিফেন্স ইনস্টিটিউট। তাহলে এন্টায়ার ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স সম্পর্কে ডিটেলস ইনফরমেশন, তার সঙ্গে এই সমস্ত যে তিনটে আমাদের যে উইংস আছে তাদের যে সমস্ত স্কুলগুলো আছে বা প্রশিক্ষণ যে সমস্ত জায়গা থেকে দেওয়া হয় সেগুলোর নাম কি। আচ্ছা, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের টপ 10 যে সমস্ত অফিসারগুলো থাকেন তাদের পোস্টগুলোর নাম কি, কোনটাকে কি বলে, ওকে, এই জিনিসগুলো অতি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। চলে আসো পরেরটা, রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমাকে জিজ্ঞেস করলো সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় আছে, আমাকে বললো লেদার রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় আছে, আমাকে বলতেই পারে রাইস রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় আছে। তো এই নিয়ে এই টপিকটা। আচ্ছা, ডিফেন্স ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, এটা ওই ডিফেন্সের আন্ডারেই চলে আসবে এই টপিকটা। তুমি তিনটেকে নিয়ে একসাথে করেও করতে পারো টপিকটা, কোনো অসুবিধে নেই। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার এক্সপোনেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা লাস্ট 2 বছরের মধ্যে মারা গেছে এমন বিখ্যাত যদি কোনো ইনস্ট্রুমেন্টালিস্ট থাকে তাহলে তোমাকে তার নাম এবং তিনি কোন ইনস্ট্রুমেন্ট, এবং যদি আবার তার মধ্যে কোনো পার্টিকুলার ঘরানা থাকে তাহলে তিনি কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন, এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ফেমাস প্লেস অ্যাসোসিয়েটেড উইথ এমিনেন্ট পার্সন, বিখ্যাত পার্সোনালিটির সঙ্গে যুক্ত হচ্ছে জায়গা, মানে এরমও হতে পারে যে কোন বিখ্যাত পার্সোনালিটি কোথায় জন্মগ্রহণ করেছে। ইন্ডিয়ার রেসপেক্টে তুমি এই টপিকটা যে কোনো জায়গায় সার্চ করলে পেয়ে যাবে, এই টপিকটা সেইভাবেই পড়তে হবে। আচ্ছা, নিকনেম, নিকনেম একটা হয় কি না প্লেস, নিকনেম একটা হয় কি না পার্সন, হলো। তো এই দুটোই ইন্ডিয়ার রেসপেক্টে করে রাখবে। ইন্ডিয়ার বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম কি এবং ইন্ডিয়ার বিখ্যাত জায়গার ডাকনাম কি। স্পেস রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া কোথায় আছে, কতগুলো আছে, কত সালে কোনটা প্রতিষ্ঠা হয়েছে, ছোট্ট টপিক, বেশি বড় একদম নয়। একদম এই ছোট ছোট পার্টগুলো তোমাকে কিন্তু তোমার রেগুলার টপিকের মধ্যে এগুলোকে কিন্তু অ্যাড করতে হবে। আমি কিন্তু এখানে রেগুলার টপিক বলছি না, ওকে, ওগুলো তোমাদের জানা টপিক, অনেকবার করেছো, তাই না, তোমাকে বলতে লাগবে না যে ধরো তোমার ওই ফোক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, বা হয়তো ধরো তোমার কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, বা হয়তো তোমার স্পোর্টস ওরিয়েন্টেড যে সমস্ত টপিকগুলো আছে, জেনারেল সায়েন্সে যে সমস্ত টপিকগুলো আছে, তাই না, এগুলো তোমরা রেগুলার করো, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, এগুলোকে অ্যাড অন করবে। গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, তাহলে সরকারিভাবে যে সমস্ত সংস্থাগুলো আছে যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং করে রেখেছে, তো সেগুলো কোনটা কি বা কত সালের প্রতিষ্ঠা সেটা দেখে রাখবে। দেখো এখানেও বলে দেওয়া হয়েছে স্টেটস অ্যান্ড দেয়ার ফোক ড্যান্স, বিভিন্ন রাজ্য এবং সেই রাজ্যে যে সমস্ত আঞ্চলিক নৃত্যগুলো আছে সেই নৃত্যগুলো সম্পর্কে তোমাকে জেনে রাখতে হবে। চলে আসো মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার সঙ্গে ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া, আগেই বলেছি। নিউজ পেপার অফ ইন্ডিয়া, সংবাদপত্র, ভারতবর্ষে ইম্পর্টেন্ট যে সমস্ত নিউজ পেপারগুলো আছে সেগুলোর নাম কি বা কত সালে, বিশেষ করে এটা হিস্ট্রির অ্যাঙ্গেলে চলে আসবে টপিকটা, ওকে, কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছে বা কে প্রতিষ্ঠা করেছে। বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া একটু আগেই বলছিলাম। আচ্ছা, লোকসভা মেম্বার, আচ্ছা এখানে মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা মেম্বার একই টপিক। ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া কতগুলো আছে, টোটাল ন্যাশনাল পার্ক, কোন স্টেটে কোন ন্যাশনাল পার্কটা আছে, সেই ন্যাশনাল পার্কটায় পার্টিকুলারলি কোন স্পিসিসের জন্য বিখ্যাত, ওকে, তো এই পার্টিকুলার সেগমেন্টে ন্যাশনাল পার্কটা পড়তে হবে। হ্যাঁ অবশ্যই 106খানা ন্যাশনাল পার্ক আছে, সব হয়তো পড়তে লাগবে না,
স্টেট ওয়াইজ ন্যাশনাল পার্কগুলোর নাম কোথায় কোনটা আছে, এবং ধরো একটা স্টেটের আন্ডারে কথার কথা বলছি 10 থেকে 15টা ধরো ন্যাশনাল পার্ক আছে, তো 15টার মধ্যে দেখা যাবে 3 থেকে 4টে যেখানে কিনা মেজর স্পিসিসগুলো রয়েছে, যেগুলো হয়তো কোনো কারণে হয়তো IUCN এর রেড লিস্টের আন্ডারে চলে এসছে। তো সেই স্পিসিসগুলোর নাম কি বা কোথায় এদেরকে দেখতে পাওয়া যেত বা যায়, এটা অবশ্যই পড়ে রাখতে হবে। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এটা বাদ দাও। নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া কোথায় কতগুলো আছে, অ্যাক্টিভ কতগুলো আছে এই মুহূর্তে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, হলো এই সমস্ত ইনফরমেশনগুলো। নেক্সট, ক্রিমেটোরিয়াম অফ ফেমাস পারসন, বিখ্যাত ব্যক্তিদের বলতে পারো সমাধি ক্ষেত্র, কাকে কোথায় সমাধিস্থ করা হয়েছে, ক্রিমিয়েশন গ্রাউন্ড, বিখ্যাত পার্সোনালিটির, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট চলে আসো এখানে স্পোর্টসের মধ্যে পার্টিকুলারলি ভলিবল বলেছে, তুমি এখানে এন্টায়ার স্পোর্টসটা করে রাখবে, স্পোর্টস। ওকে, স্পোর্টসের মধ্যে তুমি জেনে রাখবে হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি, লন টেনিস, ব্যাডমিন্টন, এই সমস্ত যে খেলাগুলো মেজর যে সমস্ত খেলাগুলো আছে সেই সমস্ত খেলার যে সমস্ত বিখ্যাত পার্সোনালিটি যারা আছেন, স্পোর্টস পার্সন যারা আছেন, তাদের নাম এবং তারা কোন খেলার সঙ্গে যুক্ত। চলে আসো গেমস অ্যান্ড স্পোর্টসের মধ্যে আলাদা করে বলতে পারো একটা টোটাল টপিকই এখানে বলে দেওয়া হয়েছে, যার মধ্যে কমনওয়েলথ গেমস, অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, বিভিন্ন স্পোর্টস রিলেটেড ইনফরমেশন, ক্রিকেট এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফুটবল, হকি, টেনিস, কাপস অ্যান্ড ট্রফি, ফেমাস স্টেডিয়াম, ন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস, বিভিন্ন খেলায়, এছাড়া বিভিন্ন কোর্ট, ক্যাম্পাস, ফিল্ড, এগুলো যে লেন্থগুলো হয় সেই লেন্থগুলো। আচ্ছা, নেক্সট, নাম্বার অফ প্লেয়ার ইন পপুলার গেম অ্যান্ড স্পোর্টস, বিভিন্ন খেলায় যে সমস্ত কিনা কতগুলো করে প্লেয়ার লাগে বা কোন সাইডে কতগুলো করে প্লেয়ার, যেমন ধরো জিজ্ঞেস করে ভলিবলে একটা সাইডে কতগুলো প্লেয়ার থাকে, বা হয়তো বললো ওয়াটার পোলোতে একটা সাইডে কতগুলো খেলোয়াড় থাকে, বা হয়তো শুধু পোলোতে একটা সাইডে কতগুলো খেলোয়াড় থাকে, এইভাবে তোমাকে জিজ্ঞেস করে। তাই মনে রাখতে হবে কোন খেলায় কতগুলো বলতে পারো প্লেয়ার লাগে, এগুলো একটুখানি তোমাকে দেখে রাখতে হবে। গেমস অ্যান্ড স্পোর্টস এটা আলাদা একটা সেগমেন্ট করে দিয়েছি, যাতে অতি অবশ্যই তোমাকে এগুলো সম্পর্কে জানতে হবে এবং এগুলো সম্পর্কে অ্যাড অন করতে হবে। যেমন দেখো এখানে অলিম্পিক যেমন 2024, তার সঙ্গে 2020টা যেটা কিনা 21-এ হলো, এই দুটো অলিম্পিকেই বলতে পারো কি না ইন্ডিয়া থেকে যারা গোল্ড পেয়েছে, সিলভার পেয়েছে বা ব্রোঞ্জ পেয়েছে, এটা মনে রাখতে হবে। সাথে ইন্ডিয়ার র্যাঙ্ক কোন অলিম্পিকে কত ছিল এটা মনে রাখতে হবে, হলো। সাথে ইন্ডিয়ার কি না টোটাল মেডেল, এবং তার সঙ্গে অলিম্পিকের সঙ্গে সঙ্গে অতি অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে প্যারালিম্পিক গেমস। ওকে, সেখানেও একই রকম বলতে পারো কি না ইন্ডিয়ার পারফরমেন্স পার্টিকুলারলি কি ছিল, র্যাঙ্কিং কত ছিল, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ কত কি পেয়েছে না পেয়েছে। চলে আসুন নেক্সট, এছাড়াও তুমি যে টপিকগুলো দেখবে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, এনার্জি সেক্টর ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান স্পেস আগেই বলেছি, ফেমাস সিটি অ্যান্ড নিকনেম আগেই বলেছি, অ্যাব্রিভিয়েশন এটা ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট কমিটি অ্যান্ড কমিশন এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট অ্যাক্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট স্কিমস অ্যান্ড বিলস, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, 5-year প্ল্যান, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড 5-year প্ল্যান, ইয়ারটা কত, তার পারপাসটা কী ছিল, এছাড়া বিভিন্ন ধরনের পুরস্কার, অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাওয়ার্ডি, এছাড়া ফেস্টিভ্যালের মধ্যে ফেস্টিভ্যালটা কোন সময় হয়, কি পারপাসে হয়, বৈশিষ্ট্য কী সেটা, এছাড়া স্পোর্টস রিলেটেড আমরা ফ্যাক্ট, ইনফরমেশন, অ্যাওয়ার্ড আগেই বলেছি, এছাড়া বিভিন্ন দপ্তরে যে সমস্ত মিনিস্টাররা রয়েছেন প্রেজেন্টলি, প্রিভিয়াসটা লাগবে না, কিন্তু প্রেজেন্টলি যে সমস্ত মিনিস্ট্রিতে যে সমস্ত মিনিস্টার রয়েছেন তাদের নাম বা কোন সময় থেকে রয়েছেন সেটা একটু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এই পার্টিকুলার সেগমেন্টে। এরপর যেটা সেটা হচ্ছে কিনা কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলে রাখি এসএসসির ক্ষেত্রে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও তুমি পেতে পারো, আবার 4 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্সও পেতে পারো। তো 4 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো পরীক্ষার সময় মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব নয়, কেউ পারবে না মনে রাখতে, তাই তোমার ক্যাপাবিলিটির আন্ডারে হচ্ছে কি না 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে রাখা। তাই মিনিমাম এই লাস্ট
2 ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেখে যাবে। এরপর যদি তুমি আরও বাড়াতে পারো সেটা তোমার লাভ, তবে মিনিমাম যেদিন তোমার পরীক্ষার ডেট সেদিন থেকে পিছন দিকে অন্তত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে দেখে যাবে। যা যদি প্রশ্ন পড়ার হয় তার মধ্য থেকেই পড়বে, আর যদি তার আগের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তাহলে আমার কথা যদি শোনো তাহলে বলবো যে 2 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স যদি অ্যাকুরেট মনে না থাকে তাহলে আনসার করতে যাবে না, সিম্পল স্কিপ করে দেবে। ওকে, কারণ আনসার করলে যেটা হবে নেগেটিভ খেয়ে যাবে, এবং তার সঙ্গে বলতে পারো যদি ঠিক হয় তাহলে ঠিক, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে বলতে পারো চান্সেস হচ্ছে নেগেটিভ হওয়ার। তাই জোর করে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। হলো, তাহলে এই যে টপিকগুলো এখানে দেখলাম আমরা, এগুলো আবারও বলছি, এগুলো রেগুলার যে সমস্ত টপিক আছে তার সাথে এটাকে অ্যাড অন করে পড়বে। শুধুমাত্র যে এগুলো দেখবো আর যেগুলো রেগুলার পড়ছি সেগুলো দেখবো না, এই ভুলটা কিন্তু করবে না। আমি রেগুলারটা এখানে বললাম না, তার কারণ রেগুলার আগে অনেকবার বলা হয়েছে, তাই রেগুলার বললাম না। এগুলো তোমরা নর্মালি ক্লাসের মধ্যে করে থাকো যে টপিকগুলো, তার সাথে এগুলো হচ্ছে অ্যাড অন থাকবে। ওকে, এবং এই টপিকগুলোর উপরে বলতে পারো আস্তে আস্তে ভিডিও আসতে শুরু করে দেবে। ফলো রাখো, দেখতে থাকো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব সাইট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজ চলি, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।